প্রিয় দর্শক, আজকে আমরা একটা বিশেষ এপিসোডে যুক্ত হয়েছি এবং আমাদের সাথে আছেন আমার একজন অত্যন্ত প্রিয় মানুষ। আমরা একসাথে কাজ করেছি। সুলতান মোহাম্মদ জাকারিয়া। সুলতান মোহাম্মদ জাকারিয়াকে আপনারা অনেকেই হয়তো এখনো চেনেননি। সুলতান মোহাম্মদ জাকারিয়া বাংলাদেশের যে কয়জন মানবাধিকার কর্মী আন্তর্জাতিকভাবে পরিচিত তার মধ্যে একজন। উনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে কাজ করেছেন, দক্ষিণ এশিয়ার গবেষক ছিলেন এর আগে। রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ফেলো ছিলেন এবং বাংলাদেশ এবং পাকিস্তান বিশেষজ্ঞ উনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। সুলতানের সাথে আমার পরিচয় যোগাযোগ এই ফ্যাসি বিরোধী লড়াইয়ের মধ্যে দিয়ে এবং হিউম্যান রাইটস অ্যাক্টিভিজমের মধ্যে দিয়ে। যখন আমাদের এই বিপ্লবটা চলছিল সেই সময়ে সুলতান একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করে, সেটা হচ্ছে আইসিসি কোর্টে কিভাবে হাসিনাকে অভিযুক্ত করা যায় এবং হাসিনার বিরুদ্ধে মামলা করা যায়। এবং সেটা নিয়ে আমরা সেই সময় আলাপ করেছিলাম। আপনারা জানেন আমি বলেছিলাম যে আমাকে এভিডেন্সগুলো দেন। এভিডেন্সগুলো আমরা কালেক্ট করা শুরু করেছিলাম এবং সেই কাজটা আমাদের এখনো চলমান আছে এবং এ বিষয়ে আপনারা দেখেছেন যে কেউ মামলা করেছে, হ্যাঁ? কিন্তু এটাকে আমরা যেন একটা রোবাস্ট, মানে যেটাকে বলা হয় যে এমন একটা মামলা যেই মামলাটাকে আমরা একদম শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবো এবং কোনোভাবেই শেখ হাসিনা এবং তার সহচররা কোনোভাবেই ছাড়া পাবে না, সেরকম একটা জায়গায় আমরা নিয়ে যেতে চাই। এবং এটার সাথে আমরা আমাদের আন্তর্জাতিক বন্ধুদেরকে, আন্তর্জাতিক হিউম্যান রাইটস সংগঠনগুলোকে আমরা যুক্ত করতে চাই। তো আমি এই বিষয়টা আর বলি না। আমি সহ আমারও জানার ইচ্ছা আছে সুলতানের কাছে, জাকারিয়ার কাছে, যে আমরা এটাকে কিভাবে করতে চাই। সুলতান মোহাম্মদ জাকারিয়া, আপনার কাছে আমরা শুনতে চাই আপনাদের, মানে আমাদের, আপনার না, আমাদের পরিকল্পনাটা কি এবং কিভাবে আমরা এই কাজে অগ্রসর হব। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আমাদের যারা অগণিত লোক, আপনার ভক্ত এবং আপনার যারা শুভাকাঙ্ক্ষী শুনছেন, আমরা এবং আপনি যেটা খুব সুন্দর করে বলেছেন যে একটা ফ্যাসিবাদ বিরোধী একটা লম্বা সংগ্রামে লড়াই আমরা একসাথে কাজ করেছি এবং সেটা আমাদের জন্য সৌভাগ্য যে আমরা এটার একটা যৌক্তিক পরিণতি আমরা পেয়েছি। কিন্তু এটা ছিল আমাদের সংগ্রামের একটা ধাপ। আমাদের সংগ্রামের দ্বিতীয় এবং অন্যতম যে আরো যে ধাপগুলো রয়ে গেছে সেটা হচ্ছে এই অপরাধীদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসা এবং বাংলাদেশে যে নতুন যে একটা রাষ্ট্র গঠন করা, সেই রাষ্ট্র গঠনে আমরা যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা সহায়তা করা। বিচারের প্রশ্নে আমরা যখন জুলাইয়ের 3rd উইকে যখন ম্যাসাকার হলো, আমাদের শত শত বন্ধুদেরকে হত্যা করা হলো, আপনি জানেন যে আপনি, আমি, আমরা যারা বাইরে থাকি, আমাদের জন্য দিনগুলো, রাতগুলো ছিল খুবই নির্ঘুম এবং যন্ত্রণাময়। আমরা আসলেই একটা কিছু করার তাগিদ যে হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি। তো একটা চেষ্টা যেটা আমরা মিলিলে আমরা একসাথে যে জিনিসটা করতে চেয়েছি, যে শেখ হাসিনা যে ক্রাইমটা করেছে তার ট্রুপস দিয়ে, তার ছাত্রলীগের গুন্ডা বাহিনী দিয়ে, তার পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে, র্যাব দিয়ে, এই ঘৃণ্য খুনের অপরাধগুলো থেকে যাতে সে ছাড়া না পায়। এবং তখনকার বাস্তবতায়, অর্থাৎ জুলাইয়ের থার্ড উইক পর্যন্ত আমরা জানতাম যে শেখ হাসিনা বাংলাদেশ রাষ্ট্র চালাচ্ছে, জুডিশিয়ারি ইজ কম্প্রোমাইজড, এটার কোনো ইন্ডিপেন্ডেন্স নাই, এটা শেখ হাসিনার মতো করে রায় দেয়। সো যার ফলে আমরা যদি শেখ হাসিনাকে এই ক্রাইমের জন্য বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই, তাহলে আমাদের সামনে একমাত্র অপশন ছিল যে ঘটনাগুলো ঘটেছে এটাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতে একটা করা, এটাকে বলে একটা কমিউনিকেশন সাবমিট করা।
অ্যান্ড এই এটারও ওয়ে হচ্ছে যে সিন্স বাংলাদেশ ইজ এ স্টেট বা পার্টি, বাংলাদেশ রোম স্ট্যাচিউটের স্বাক্ষর করা রাষ্ট্র, এবং আমরা যেহেতু আইসিসি কনভেনশনের রোম রোম একটু স্ট্যাচিউটের। ইন্টারাপ্ট করি জি, জাকারিয়া। সেটা হচ্ছে যে ১ম ধাপ আইসিসি কোর্টে মামলা করার ১ম ধাপ হচ্ছে একটা কমিউনিকেশন সাবমিট করতে হবে। সাবমিট করা। জি। তার মানে কমিউনিকেশনটা কি? আম এইটা অনেকটা আ একটা ভেরি ওয়েল ডকুমেন্টেড থরো লিগাল আর্গুমেন্ট যে হোয়াট ইজ হ্যাপেনিং, হাউ ইট ইজ হ্যাপেনিং, হু, এবং হু। এই মানে হোয়াট এর মধ্যে আমরা বলবো যে এখানে যেসব খুন খারাপিগুলো হচ্ছে এগুলো সিস্টেমেটিক্যালি রাষ্ট্র কর্তৃক খুন, জখম, অত্যাচার এগুলো হচ্ছে তার মানে এখানে থাকবে একটা ঘটনার বর্ণনা বর্ণনা, এবং এর মধ্যে থাকবে প্রমাণ। প্রমাণ। কে এক্স্যাক্টলি। করেছে, কে কার করেছে? দায়িত্ব, কমান্ড রেসপন্সিবিলিটি কি, হুম, কিভাবে মানবাধিকার লঙ্ঘনটা লঙ্ঘন হয়েছে, হয়েছে। কিভাবে মানবতার বিরুদ্ধে অপরাধটা অপরাধ সংঘটিত সংগঠিত। হয়েছে, তার একটা সুনির্দিষ্ট প্রমাণ দিয়ে জি, একটা কমিউনিকেশন। এটা কত বড় হয়? এইটার নির্দিষ্ট কোনো পেজ লেংথ নাই। এটা ছোটটা হইতে হবে, বড় হইতে হবে। তা না, এটা ডিপেন্ড করে যে ক্রাইমের গ্র্যাভিটিটা কতটুকু এবং আমরা কত লোক এটার সাথে জড়িত। কত লোককে আমরা এটার মধ্যে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় আমরা নিয়ে আসতে চাই। আচ্ছা, আমি সো এখানে আরেকটু তাহলে একটু যুক্ত করি। সেটা হচ্ছে যে শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘন তো শুধু এই জুলাই অগাস্ট বিপ্লবের সময়ে না। তার মানবাধিকার লঙ্ঘনের বিষয় শুরু হয়েছে আরো আগে। আরো তার অনেক মধ্যে গুম আছে, তার মধ্যে ক্রস ফায়ার আছে, করেছে। তার মধ্যে ৫ই মে ২০১৩ হেফাজতে হত্যাকাণ্ড আছে। এমনকি মৌলানা সাঈদীর মৃত্যুদণ্ডের পরে ফাঁসির আদেশ দেওয়ার পরে যে সারা দেশব্যাপী বিক্ষোভ হয়েছিল, সেখানে ৮৭ জনকে হত্যা করা হয়েছে। তারপরে মোদির আগমনের সময়ে আম তো প্রচুর হত্যা করা হুম, হয়েছে। আমরা সেই সংখ্যাগুলো জানি না। তারপরে ধরেন আয়নাঘর আছে, যেটা খুব গুরুত্বপূর্ণ। যে আয়নাঘরের বন্দীরা বেরিয়েছে এবং আমরা এখন জানি আয়নাঘর ইজ নট এ ফিকশন, এটা ফ্যাক্ট। হুম, হ্যাঁ? তো হুম। তাহলে এই যে কমিউনিকেশনটা এখন আমরা তৈরি করব বা আমাদের বন্ধুদের মাধ্যমে আমরা তৈরি করব, এর মধ্যে কি সব ঘটনাগুলোই থাকবে? না শুধুমাত্র আগস্ট জুলাই এর ঘটনাগুলো থাকবে? আ গুড কোয়েশ্চেন। এটা খুবই ভালো প্রশ্ন। বেসিক্যালি শেখ হাসিনার ক্রাইম তো আপনি যেভাবে বর্ণনা করলেন এটা তো লিখে শেষ করা যাবে না। গত ১০ বছর ১৫ বছরে অজস্র ক্রাইম। আম আমরা যদি শুধু জুলাই এবং অগাস্টে যে হত্যাকাণ্ডটা হয়েছে শুধু যদি সেটাও করি, আই বিলিভ, এবং আমাদের যারা আইন অঙ্গনের সাথে জড়িত বন্ধু আছে, যাদের এক্সপার্টিজ আছে অন হুম, আইসিসি অ্যান্ড ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, দে এগ্রি যে এইটা উইল বি সাফিসিয়েন্ট অলসো। বাট আমরা যেটা এখন যে পরিবর্তিত পরিস্থিতি, এখন শেখ হাসিনা ইজ গন অ্যান্ড উইল টক অ্যাবাউট হোয়াট ইজ দি হুম, ইমপ্লিকেশন অন আওয়ার ইনিশিয়েটিভ। হুম, আমার মনে হয় আমরা উইল ইনক্লুড দ্য সিস্টেম্যাটিক অ্যান্ড ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের যে হুম, কেসগুলো হুম, এবং এক্সট্রা জুডিশিয়ালের যে কেসগুলো। হুম। সো there are plenty of evidences that we can gather, কিন্তু আমার মনে হয় শুধু আমরা যদি এই ২-৩টা বিষয় রাখি, যে গুম হুম, এবং গত ১০-১৫ বছরে যে ৩,০০০ লোককে যে সে মারল ক্রস ফায়ারে, হুম। আম এবং এই জুলাই এবং অগাস্টে যে প্রায় আমাদের ৫০০ থেকে ৬০০, মানে ইটস এ কনজারভেটিভ এখন আমরা জানি না। আমরা এস্টিমেট। জানি না যে আসলে এক্সাক্টলি। কতজন মারা আসলে গেছে। কতজন মারা গেল। হুম। সো এখন এই যে ইভেন দিস নাম্বারস ইজ হিউজ, এটা বাংলাদেশের ইতিহাসে তো কোনো শাসক এত লোক মারারে নাই। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে কোনদিন এত এবং আমি বলি যে ৭১ এর যুদ্ধের ওই সময়টা বাদ দিলে ইভেন ব্রিটিশ পাকিস্তান যদি আপনি একসাথেও ধরেন, গত ৩০০ বছরের ৪০০ বছরের ইতিহাসে না। এই বাংলায় এত লোক কেউ মারারে নাই। হুম। সো এটা তো একটা হিউজ ক্রাইম এবং হ্যাঁ, এইটার একসময় হতো যখন বর্গীরা আসতো। হ্যাঁ? যখন বর্গীরা হামলা করত তখন এই পরিমাণে হত্যাকাণ্ড তারা করত। হ্যাঁ, কিন্তু তো এটা কোন শাসক আমি বলছি যে হুম, হুম। বাংলার এখানে আপনি যদি লক্ষণ সেনের আগেও যান, কোন না, শেখ শাসক হাসিনা তো শাসক না আসলে। শেখ হাসিনা তো দখলদার। দখলদার। বর্গীরা যেমন আগ্রাসনকারী, হ্যাঁ, শেখ হাসিনাও ঠিক একইভাবে দখলদার। তার কোনো হ্যাঁ, বৈধতা ছিল না। সে কোনো হ্যাঁ, ভোট করেনি। সে আমাদের ভোটে নির্বাচিত না। আচ্ছা, এক্সাক্টলি।
আরেকটা জিনিস করি, এটা আমার মনে হয় এই প্রশ্নটা দর্শকদের মনেও আসছে, সেটা হচ্ছে এই যে কমিউনিকেশন ডকুমেন্টটা, জি। এটা কি তৈরির কাজে হাত দিয়েছেন অলরেডি? এখানে আম আম আমাদের অস্ট্রেলিয়ার এক বন্ধু উনি একটা সাবমিশন করেছেন। বাট এটা হি ইজ নাও ওয়ার্কিং উইথ আস। আমাদের একটা মিটিং হয়েছে। এটা আসলে আ মানে উনি একটু রাশ করে এটা সাবমিট করেছেন। বাট উই নাও রিকগনাইজ দ্যাট আসলে একটা রোবাস্ট আমাদের যে উদ্দেশ্যটা, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কমান্ড সোজা বাংলায় আমাদের উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনাকে ঝুলিয়ে দেওয়া। শেখ হাসিনাকে হ্যাঁ, বিচারের আওতায় আনা। হ্যাঁ। হ্যাঁ? মানে আমার ভাষায় আরকি ঝুলিয়ে দেওয়া ঝুলিয়ে আরকি। দেওয়া। হ্যাঁ, তো এখন এইটার জন্য আমাদের যে ইমপ্লিকেটিং এভিডেন্স গুলো দরকার। এখন হুম, একটা সেট অফ এভিডেন্স এটা আপনার কাছেও আসছে। আমাদের ওই যে পোর্টালে ওখানে আমাদের শত প্রায় হুম, ২,০০০ এর বেশি লোকজন সাবমিট করেছে। হুম, এগুলো হচ্ছে ওয়ান সেট অফ এভিডেন্স যে হুম, লোকজন গুলি করছে, হুম, কে করছে, হ্যাঁ? মৃত্যুর হুম, ঘটনাগুলোতে দেখাচ্ছে। হুম, বাট আমাদের আরেকটা খুব ক্রিটিক্যাল সেট অফ এভিডেন্স উই নিড যে জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি যে আসলে হাউ ক্যান উই ইমপ্লিকেট দিস কমান্ড হুম, মানে রেসপন্সিবিলিটির আওতায় শেখ হাসিনাকে, হুম, কাদের সাহেবকে কিংবা অন্য হুম, যারা কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় আছেন, হুম। ডিবি হারুনকে, পুলিশের, অর্থাৎ হোয়াট দে ডিড, হোয়াট ইনস্ট্রাকশন দে ডি মানে আচ্ছা, একটা জিনিস বলি, যাকে ডিবি হারুন কোথায়? ইটস এ গুড কোয়েশ্চেন। এটা বাংলাদেশের লোকজনকে মানে আপনি জানেন? আপনি জানেন ডিবি হারুন কোথায়? আমি জানি না। আমি আচ্ছা, অনেক ঠিক কিছু আছে। শুনছি। আমি স্পেকুলেশন বলতে চাচ্ছি না আচ্ছা, আরকি। আচ্ছা। আমার কাছে না, ডেফিনিটিভ কোনো ইনফরমেশন নেই। আচ্ছা, ঠিক আছে। আমি একটু আ আপনাকে থামিয়ে দিয়ে মাঝে মাঝে প্রশ্ন করতে হচ্ছে, আপনি সিউর। কিছু মনে করবেন না। না, কারণ অবশ্যই, আ আমার মনে যেই প্রশ্নগুলো আসছে, সে একই প্রশ্ন হয়তো দর্শকদের মনেও আসছে। হ্যাঁ? আমি অবশ্যই। খুব নাইভ ভাবে আপনাকে আপনার ইয়েটাকে অ্যাপ্রোচ করতে চাই। ধরেন একজন শাসক আ একটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি করল। একটা। হুম, ওয়ান স্পেসিফিক একটা ইনস্ট্যান্স। ধরেন আয়নাঘরের মতো একটা ঘটনা ঘটালো। হুম? হুম, আয়নাঘরে এরকম করে নিয়ে যেয়ে মানুষকে বিচার ছাড়া আটকে রাখলো, যার আসলে কোনো অপরাধ নাই। হুম, সে কোনো হুম, অপরাধ করেনি। হ্যাঁ? এবং হুম, যার বিরুদ্ধে কোনো ফৌজদারি আ একটা অভিযোগ দায়ের করারও মতো তার কোনো অপরাধের কোনো হিস্ট্রি হুম, নাই। হ্যাঁ? কিন্তু তাকে কিছু করা যাচ্ছে না। কিন্তু তাকে জেলে ঢুকাতে হবে। তাকে হুম, নির্যাতন করতে হবে এবং তার মুখটা বন্ধ করে রাখতে হবে। সেইজন্য সে একটা সিক্রেট ডিটেনশন সেন্টার বানালো, যেটা বাংলাদেশের আইনের মধ্যে নাই, তার হুম, এখতিয়ারের মধ্যেও নাই। হুম, অবশ্যই বাংলাদেশ সরকারের এখতিয়ারের মধ্যে আছে যে আমি একটা জেল বানাবো। হুম। সেইখানে কেউ অপরাধ করলে আমি আদালতে যাব।